আজ এমনই একটা ভালোবাসার গল্প আপনাদের মাঝে শেয়ার করব, যেখানে দুজন ছোটবেলার বেস্ট ফ্রেন্ড বড় হয়ে নিজেদের অজান্তেই একে অপরের প্রেমে পড়ে যায়। আর তাদের মাত্র বছরে একবারই সামার ভ্যাকেশনে দেখা হয়। কিন্তু এই অল্প সময় দেখা হওয়ার পরেও তাদের মধ্যে জন্ম নেয় গভীর ভালোবাসার। তবে শেষ পর্যন্ত তাদের এই লং ডিস্টেন্স রিলেশনশিপের ভালোবাসার পরিণতি কি হয়? তাদের দূরত্বময় ভালোবাসা কি শেষ পর্যন্ত পূর্ণতা পাবে নাকি পাবে না? গল্পের শুরুতেই এমা তার দুই বান্ধবীর সঙ্গে রাস্তায় হাঁটছিল। এমা হচ্ছে আমাদের আজকের গল্পের প্রধান ফিমেল ক্যারেক্টার। তার দুই বান্ধবীর সামনের সামার সিজন নিয়ে খুবই এক্সাইটেড ছিল, কিন্তু এবার কোনো একটা কারণে খুব মন খারাপ ছিল। সামনের সামার সিজন নিয়ে যেন তার কোনো মাথা ব্যথাই নেই। এমা মন খারাপ করে বাড়িতে ঢোকে। এখানে আমরা দেখতে পাই বাবা মা আর দাদিকে নিয়ে ছোট্ট পরিবার তার। এমা হাই স্কুল কমপ্লিট করে এখন সে কলেজে যাবে, আর তার বড় বোন অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়াশোনা করছে। এবার মা বাবা তাদের বাড়িতে ফিউনারেলের একটা পার্লার চালায়। এটার মানে আমি একটু বুঝিয়ে বলছি, কেউ মারা গেলে তার শেষকৃত্যের সময় যে সাজানো গোছানো হয় এবং সেগুলো করতে যা যা লাগে সবকিছু তারাই সাপ্লাই দেয়। আমাদের মুসলিমদের যেমন কাফনের কাপড়, মৃত গোসল করানোর সাবান এইসব, তেমনি ওদের ধর্ম অনুযায়ী যা যা লাগে সেগুলো সাপ্লাই দেয়। প্লাস মৃত ব্যক্তির কবর দেওয়া পর্যন্ত সবকিছুতে হেল্প করে। যাই হোক, তারা রাতের বেলা একসঙ্গে বসে যখন খাবার খাচ্ছিল, তখন এবার মন খারাপ দেখে বলে, জীবনে চলতে গেলে অনেক ঘটনা ঘটবে, তাই বলে সেটা নিয়ে আমাদের জীবন থেমে থাকবে না। সবকিছু মেনে নিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি চাই সবকিছু ভুলে গিয়ে তুমি তোমার লেখাপড়ায় মন দাও আর তোমার লাইফে প্রতিষ্ঠিত হওয়ার দিকে আগাও। কিছুক্ষণ পর তার দুই বান্ধবীও তাকে এমন কথাগুলোই বলছিল। তারা বলছিল, প্রথম ভালোবাসা তাতে কি হয়েছে, তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারোর জন্য কারো লাইফ থেমে থাকে না, এটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। তারা এবাকে এমন কথা বলছে কারণ তারা তার পাস্ট সম্পর্কে জানে, কিন্তু আমরা তো তার পাস্ট সম্পর্কে জানি না। তো সেই গল্পটা জানতে হলে আমাদের 2005 সালে ফিরে যেতে হবে। আর এই 2005 সালে এসে আমরা ছোট্ট এবাকে দেখতে পাই, সে চোখ বন্ধ করে আইসক্রিম বেছে নিচ্ছে। আসলে সে বিশ্বাস করে যদি সে চোখ বন্ধ করে তার পছন্দের আইসক্রিমটা বেছে নিতে পারে, তাহলে তার একটা ইচ্ছা পূরণ হবে। এবার যখন এই কাজটা করছিল, তখন দেখা যায় সেখানে তার বয়সী একটা ছেলে আসে। আর এবাকে এমনটা করতে দেখে সে খুব হাসাহাসি করে আর তাকে বলে, তুমি কি বোকা? এভাবে কেউ আইসক্রিম বেছে নেয়? তোমার মতো গাধি আমি এর আগে দেখিনি। ছেলেটার এমন কথা শুনে ছোট্ট এবা কান্না করতে থাকে। এই ছেলেটার নাম অভিক। তখন অভিকের ম্যাম সেখানে এসে তাকে বকতে থাকে, আর দোকানদার অভিককে বলে, এবাকে আমি ছোটবেলা থেকে চিনি, সে খুব ভালো একটা মেয়ে, তুমি ওর সঙ্গে এমন করছো কেন? যাও ওকে সরি বলো। কিন্তু অভিক এবাকে কিছু না বলে তার দিকে তাকিয়ে একটা সুন্দর হাসি দিয়ে চলে যায়। পরদিন এবা তার ফ্রেন্ডদের সাথে যখন পার্কে খেলছিল, তখন সেখানে অভিক চলে আসে। সে একটা উঁচু জায়গায় বসেছিল। এটা দেখে অভিকের ম্যামের খুব ভয় লাগে, কারণ সে যে কোনো সময় পড়ে যেতে পারে। তাই সে অভিককে সেখান থেকে নেমে আসতে বলে। তার কথা শুনে অভিক বলে, আমি কিছুই করব না, এখানে চুপচাপ বসে থাকবো। এবাকে ইমপ্রেস করার জন্য অভিক চিৎকার করে বলতে থাকে, আমি সুপারম্যান। তার চিৎকার শুনে যখন এবার তার দিকে তাকায়, তখন অভিক তার দিকে তাকিয়ে চোখটি মারে। এটা দেখে এবার তার বান্ধবীদের বলে, দেখো ওই ছেলেটা আবার আমার সঙ্গে দুষ্টামি করছে। এরপর অভিক যখন এবাকে হাই বলে, তখন এবা মুচকি হাসে। এবাকে দেখে মনে হচ্ছিল সে অভিককে অল্প অল্প পছন্দ করছে, কিন্তু এই বিষয়টা এবার বান্ধবীরা ভালোভাবে নেয় না। তারা ভাবে অভিক হয়তো এবাকে ইফটিজিং করছে, তাই তারা অভিককে উচিত শিক্ষা দেওয়ার কথা বলতে থাকে, কিন্তু এবা তাদেরকে এমনটা করতে নিষেধ করে। এদিকে অভিক এবার সঙ্গে এমনটা করতে গিয়ে অসাবধানতাবশত হঠাৎ করে নিচে পড়ে যায়। এটা দেখে এবা আর তার বান্ধবীরা দৌড়ে তার কাছে আসে আর তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তার ম্যামকে বলে। কিন্তু অভিক তখন উঠে দাঁড়িয়ে পার্ট নিয়ে বলে, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। পরের দিন অভিক এবা যে দোকান থেকে আইসক্রিম কিনেছিল সেই দোকানে আসে আইসক্রিম খাওয়ার জন্য। আর সে ঠিক সেম ভাবে চোখ বন্ধ করে আইসক্রিম নিয়েছিল, যেভাবে আগের দিন এবা তার পছন্দের আইসক্রিম বেছে নিয়েছিল, যাতে তার একটা অপূর্ণ ইচ্ছা পূরণ হয়। তো আজকে অভিক ও সেম কাজটা করছিল, যাতে তার একটা অপূর্ণ ইচ্ছা পূরণ হয়। অভিক যখন দোকান থেকে এভাবে আইসক্রিম নিচ্ছিল, তখন এবা তাকে এটা করতে দেখে ফেলে আর বলে, কাল তো আমাকে এই কাজটা করার সময় গাধি বলেছিলে, তাহলে তুমি কি গাধা? অভিক আইসক্রিমটা নিয়ে উপর থেকে কাগজ না সরিয়ে খেতে শুরু করে। এবা এটা দেখে বলে, এভাবে না। এবার কথা শুনে অভিক বলে, আমি তো জাস্ট ট্রাই করছিলাম। তখন দোকানদার সেখানে এসে অভিকের পরিচয় জিজ্ঞেস করে। অভিক তখন তার পরিচয় দেয়। সে বলে, আমার নাম অভিক, আমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমি এখন আমার গ্র্যান্ডফাদার মিস্টার সেনের সঙ্গে থাকি। আমরা কিন্তু এখানে থাকি না, প্রত্যেক সামার ভ্যাকেশনে আমরা এখানে বেড়াতে আসি। এরপর থেকে এবা আর অভিক দুজনে ভালো বন্ধু হয়ে যায়, আর তারা একে অপরের সাথে
সাথে অনেক সুন্দর সময় কাটাতে থাকে। একদিন অভিক পার্কে খেলছিল, তখন সে খেয়াল করে এবা খুব মন খারাপ করে পার্কের এক পাশে বসে আছে। তাকে দেখে অভিক তার কাছে গিয়ে মন খারাপের কারণ জিজ্ঞেস করে। এবা তাকে বলে, আমার ফেভারিট সেলিব্রিটি কাপলের ব্রেকআপ হয়ে গেছে, এজন্য আমার খুব মন খারাপ। এই কথা শুনে তো অভিক হাসতে থাকে। সে হাসতে হাসতে বলে, এরকম সেলিব্রিটিদের সপ্তাহে 2বার করে ব্রেকআপ হয়, এগুলো নিয়ে চিন্তা করতে হয় না। এরপর অভিক এবাকে বলে, আমরা কাল চলে যাচ্ছি। এই কথা শুনে এবার আরো মন খারাপ হয়, এমনকি তার চোখে পানি এসে যায়। অভিক এবার দিকে তাকিয়ে বলে, আমি কাল চলে যাচ্ছি মানে চিরকালের জন্য যাচ্ছি না, মন খারাপ করো না, সামনের সামারে আমরা আবার আসবো। এটা শুনে এবার মন খারাপ কিছুটা কাটে। এরপর অভিক এবাকে বলে, তুমি কোন গান শুনছো? আসলে এবার কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। অভিকের কথা শুনে এবার তারা একটা কান থেকে ইয়ারফোন নিয়ে অভির কানে দেয়। তারা দুজন গান শুনতে শুনতে খুব হাসছিল। তখন সেখান থেকে এক আইসক্রিমওয়ালা যাচ্ছিল। তাদের দুজনের এমন বন্ডিং দেখে আইসক্রিমওয়ালারও খুব ভালো লাগে, তাই ওদের দিকে তাকিয়ে আইসক্রিমওয়ালা একটা সুন্দর হাসি দেয়। তো যাই হোক, দেখতে দেখতে 1 বছর কেটে যায়। 2006 সালে আবারও সামার আসে। অভিক এবাকে দেওয়া কথা রাখে, সে আবারও ফিরে আসে। অভিক আর এবা তো খুব খুশি। অভিক একটা গাছে উঠে আম পাড়ছিল, আর এবা নিচ থেকে সেই আম ক্যাচ ধরছিল। এভাবে ক্যাচ ধরতে ধরতে হঠাৎ করে একটা আম এসে এবার মাথায় লাগে। এবা তখন সেখানে পড়ে যায়। এটা দেখে অভিকের খুব ভয় লাগে, তাই সে দৌড়ে এসে এবার কপালে কিস করে। তখন এবা হাসতে থাকে আর বলে, আমি তো এতক্ষণ মজা করছিলাম। এই কথা শুনে অভিক বলে, তুমি তো খুব দুষ্টু, তুমি সবসময় এভাবে আমার সঙ্গে মজা করো। এই কথা বলে তারা দুজন হাসতে শুরু করে। এরপর 2007 সালে ফিলিপাইনে অর্থনৈতিক ক্রাইসিস চলছিল। তখন বাচ্চা থেকে বড় সবাই এই ক্রাইসিসে হেল্প করছিল। এবা এই কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিল যে সে অভিককে একদমই কোনো সময় দিতে পারছিল না। এটা দেখে অভিকও তার সঙ্গে এই কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু অভিক ছিল বড়লোক পরিবারের সন্তান, তাই এই কাজটা করা তার পক্ষে মোটেও সহজ ছিল না। এজন্য তার অবস্থা খারাপ হয়ে যায়। এবা এটা খেয়াল করে অভিকের কাছে এসে তার ঘাম মুছে দিয়ে তার অনেক খেয়াল রাখে। 2008 সালের সামারে তারা আবার একে অপরের সঙ্গে মিলিত হয়। আর এখানে এবা খুব মন খারাপ করে বসে আছে। আর তারা দুজন একসঙ্গে বসে আছে ঠিকই, কিন্তু তারা কেউ কারোর সঙ্গে কথা বলছে না, কারণ অভিক গেমের প্রতি এত বেশি আসক্ত হয়ে গিয়েছিল যে সে সারাদিন মোবাইল নিয়ে গেম খেলতো। এবা এসব দেখে চিৎকার করতে শুরু করে। এরপরও অভিক তার দিকে না তাকিয়ে বলে, কি হয়েছে তোমার, এমন ভাবে চিৎকার করছো কেন? এটা দেখে এবা আরো বেশি রেগে যায়। এরপর সে বলে, কিছু না। অভিক আবারও তার খেলায় মনোযোগ দেয়। এবা এবার আরো বেশি রেগে গিয়ে তার হাতে থাকা পেনটা অভিকের দিকে ছুঁড়ে মারে আর বলে, তুমি খুব খারাপ মানুষ। এই কথা শুনে অভিক বলে, তুমি খারাপ। তাদের ঝগড়ার মধ্যে অভিক গেমে হেরে যায় আর সে এবাকে বলে, এটা তোমার জন্য হয়েছে, তুমি আমার গেমে হারিয়ে দিয়েছো, তারাও তোমাকে মজা দেখাচ্ছি। এই কথা বলে অভিক দৌড়ে এসে এবাকে জড়িয়ে ধরে আর তাদের দুজনের মধ্যে মাস্তি শুরু হয়ে যায়। এবা তখন মনে মনে খুব খুশি হয়, কারণ সে এটাই চেয়েছিল। তখন অভিকের ম্যাম সেখানে চলে আসে আর বলে, তোমরা কি করছো? আমাকে দেখে একটু লজ্জা তো পাও। কিন্তু তারা দুজন কোনো কথা শোনে না, কারণ তারা একে অপরকে খুব ভালোবাসে। এভাবেই তাদের 2008 সালের সামার ভ্যাকেশন কেটে যায়। শুরু হয় 2009 সালের সামার ভ্যাকেশন। তখন চারদিকে সোয়ান ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়েছিল। এই ভাইরাস চারদিকে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছিল। এই সময় অভিক এবার সঙ্গে দেখা করতে আসে। তাকে ফোন করলে এবার তাকে বলে, আমার মা আমাকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে। অভিক তখন বলে, আরে আমি অসুস্থ নই, আমি একদম সুস্থ আছি, আমার রিপোর্ট নেগেটিভ এসেছে, আমি একদম ঠিক আছে। এই কথা বলে সে তার মুখ থেকে মাস্ক সরিয়ে ফেলে। অভিক তখন একটু কাশতে থাকে। এরপর সে এবাকে বলে, আমার সর্দি কাশি শুধুমাত্র আইসক্রিম খাওয়ার জন্য হয়েছে। এবার তখন বলে, প্লিজ তুমি বুঝতে চেষ্টা করো, আমি এখন আসতে পারবো না। তখনই আবার মা সেখানে এসে অভিককে দেখে ফেলে। এবাকে দ্রুত জানলার উপর থেকে নামিয়ে নেয় আর বলে, ইনফেকশন হয়ে যাবে। এই বলে জানলা লাগিয়ে দেয়। বেচারা অভিক আর কি করবে, সে ওখান থেকে হাঁটা শুরু করে। তখন এবার তার কাছে মেসেজ দিয়ে বলে, সরি, আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে, দয়া করে জানলাটা খোলা পর্যন্ত একটু অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে অভিক তাকিয়ে দেখে এবার জানলা খুলে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে অভিক খুব খুশি হয়ে যায়। সে এবার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। এই একটা ফ্লাই কিস পেয়ে অভিকের মনটা খুশি হয়ে যায়। এরপর অভিক খুশি মনে তার বাড়ি ফিরে যায়। অভিক আর এবার দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু তারা কেউ কাউকে নিজেদের ভালোবাসার কথা মুখে প্রকাশ করেনি। তাছাড়া তাদের অনেক দিনের সম্পর্ক, কিন্তু সমস্যা হলো তাদের বছরে একবার সামার ভ্যাকেশনে ছাড়া আর কখনো দেখা হয় না। আরেকটা কথা, তারা কিন্তু দুজন দুজনকে এখনো প্রপোজই করেনি। এবার মনে করে তারা যদি দুজন দুজনকে ভালোবাসে তাহলে প্রপোজ করা
না করায় কোনো যায় আসে না, কিন্তু কেউ যদি তাদের সম্পর্কের ব্যাপারে তার কাছে জিজ্ঞেস করে তাহলে সে তাদের কি উত্তর দিবে? এই সব কিছু নিয়ে এবার মন খারাপ হয়ে যায়। এবার ভেবেছিল অভিক তাকে প্রপোজ করবে যাতে তাদের নামহীন সম্পর্কটা একটা সম্পর্কের নাম পায়। তাই সে অভিকের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে এবার মন খারাপ দেখে তার মা বলে, তোমার মন খারাপ সামার বয়ের জন্য? আসলে অভিক সামার ভ্যাকেশন ছাড়া আসে না, এজন্য এবার মা তার নাম দিয়েছে সামার বয়। সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে কিন্তু অভিকের এখনো কোনো খোঁজ নেই। তখনই এবার জানলা দিয়ে অভিককে একটা ফুলের তোড়া হাতে দেখতে পায়। এটা দেখে এবার খুব খুশি হয়ে যায়। সেভাবে অভিক হয়তো সত্যি সত্যি আজ তাকে প্রপোজ করবে, আর অভিক তাকে প্রপোজ করলে তাদের রিলেশনশিপের একটা নাম হবে। এরপর থেকে তাকে আর এই রিলেশনশিপ নিয়ে কেউ কোনো কথা শোনাতে পারবে না। কিন্তু একটু পরেই এবার বাইরে আসলে তার ধারণা ভুল হয়ে যায়। আসলে এই ফুলের তোড়াটা তার মা একটা ফিউনারেলের জন্য অর্ডার করেছে, আর ডেলিভারি বয় বাড়ির ভিতরে পৌঁছে দেওয়ার জন্য অভির কাছে এই ফুলের তোড়াটা দিয়েছিল। এটা দেখে এবার একটু কষ্ট পায়। তো যাই হোক, এবার অ্যাডমিশনের জন্য কলেজে যাচ্ছিল। অভিক যেহেতু ওখানে ছিল তাই অভিকও তার সঙ্গে কলেজে যায়। সেখানে গিয়ে এবার অ্যাডিন নামে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়। ছেলেটাকে এবার সঙ্গে কথা বলতে দেখে অভিকের খুব হিংসা হয়, কারণ অভিক তো মনে মনে এবাকে পছন্দ করত। তো এরপর আমরা জানতে পারি এবার কফিনের জন্য ইন্টারন্যাশনাল স্টাডিজ করতে চায়, কিন্তু তার বাবা মা এবং বন্ধুরা তাকে এটা করতে নিষেধ করে। এদিকে অভিক এবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে সে এবাকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিল। এটা দেখে সবাই ভাবে অভিক হয়তো এবার এবাকে প্রপোজ করবে, কিন্তু এবারও তেমন কিছুই হয় না। অভিক আসলে এবাকে শহরের বাইরে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বলছিল। এই প্রস্তাবে এবাও রাজি ছিল, কিন্তু সে বলে আমার পরিবার তো এটা মেনে নিবে না। তখন অভিক এবাকে বলে, তুমি টেনশন করো না, আমি তোমার বাবা মাকে রাজি করাবো, এটা আমার উপর ছেড়ে দাও। এরপর দিন অভিক তার গ্র্যান্ডফাদার মিস্টার সেনের সঙ্গে এবাদের বাড়িতে আসে। এটা দেখে এবার বাবা মা মনে করে অভিক হয়তো তার গ্র্যান্ডফাদারকে নিয়ে এবার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তখন এবার তার বাবা এবং মাকে বলে, এরকম কিছুই না, অভিক এখনো অনেক ছোট এবং তার বিয়ের বয়সটা এখনো হয়নি। আর সবচেয়ে বড় কথা, এখনো আমাদের মধ্যে সেরকম বন্ডিংটা হয়নি যে আমাদের খুব শীঘ্রই বিয়ে করে ফেলতে হবে। তাছাড়া ওরা যখন আমাদের বাসায় এসেছে তখন ওরা কি বলে সেটা তো আগে শুনতে দাও। এবার পরিবার এরপর ভাবে অভিকের গ্র্যান্ডফাদার যেহেতু অনেকটা বৃদ্ধ হয়ে গেছে তাই তারা তাদের কাছ থেকে একটা কফিন নেওয়ার জন্য প্রস্তাব দেবে। এবার যখন সবাইকে কফি দিচ্ছিল তখন অভিকের গ্র্যান্ডফাদার এবাকে তাদের সঙ্গে শহরের বাইরে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু এবার মা এই প্রস্তাবে রাজি হয় না। তিনি তখন বলেন, আমাদের এবার অনেক ছোট, সে শহরের বাইরে একা যে হারিয়ে যেতে পারে। তখন অভিকের গ্র্যান্ডফাদার মিস্টার সেন তাদের সবাইকে তাদের সঙ্গে যাওয়ার জন্য ইনভাইট করে। এটা শুনে এবার মা বাবা খুশি মনে রাজি হয়ে যায়। তখন এবার বাবা মিস্টার সেনকে বলে, আমাদের কাছে নতুন ডিজাইনের কফিন এসেছে, আপনি কি দেখবেন? এবার বড় বোন তখন বলে, হ্যাঁ এটা দেখতে অনেক সুন্দর, এয়ার টাইট। এবার মা তখন বলে, আপনার তো অনেক বয়স হয়েছে তাই আপনি আপনার ফিউনারেলের জন্য এখানে প্ল্যান করে যেতে পারেন। এবার বলে, আপনি যদি আমাদের কাছ থেকে কফিন নেন তাহলে আপনার কফিনের উপর বিশেষ ছাড় দেওয়া হবে। এই কথা শুনে মিস্টার সেন বলেন, তোমরা কিসব উল্টাপাল্টা কথা বলছো যে মরার আগে নিজের জন্য কফিন পছন্দ করে রেখে যেতে হবে, আর এর উপর তোমরা আবার ছাড় দিচ্ছ? আসলে ফিউনারেলের বিজনেস করতে করতে তোমাদের সবার মাথা গেছে। তো যাই হোক, অবশেষে তাদের শহরের বাইরে বেড়াতে যাওয়ার সেই দিনটা চলে আসে। তারা যখন সবাই মিলে গাড়িতে করে যাচ্ছিল তখন সেই গাড়িতে একটা গান বাজছিল। সেটা শুনে অভিক এবাকে বলে, এই গানটা শুনে তোমার কি কিছু মনে পড়ছে? এই কথা শুনে এবা এমন ভাব করে যেন তার কিছুই মনে নেই। অভিক তখন বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। তখন তারা দুজনে একসাথেই বলে ওঠে 2005 সাল। 2005 সালে যখন অভিক এবার কাছ থেকে বিদায় নিয়েছিল তখন এবা ইয়ারফোন দিয়ে এই গানটাই শুনছিল, আর তখন সে এই গানটা হেডফোনের মাধ্যমে অভিককেও শুনিয়েছিল, আর তারা দুজনে খুব হেসেছিল। এরপর অভিক দেখে এবা তাদের পুরনো দিনের সব কথা মনে রেখেছে। এটা বুঝতে পেরে অভিকের খুব ভালো লাগে। অবশেষে তারা একটা সমুদ্র সৈকতে পৌঁছায়। সেখানে গিয়ে অভিক এবাকে বলে, তোমার কলেজ লাইফ নিয়ে তুমি কি খুব এক্সাইটেড? এবা বলে, হ্যাঁ, আমি ভেবেছিলাম ইন্টারন্যাশনাল স্টাডি করতে যাব। অভিক তখন বলে, কেন? এবা বলে, এটা আমার খুব পছন্দ। এই কথা শুনে অভিক বলে, আমি তোমার ডিসিশনকে স্বাগতম জানাই, কারণ আমি চাই তুমি সেটাই করো যেটা তোমার পছন্দ। এরপরে আবার জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কোনটা ভালো লাগে? অভিক বলে, তুমি। এবার তখন অবাক হয়ে বলে, আমি? অভিক আবার বলে, তুমি। এই কথা বলে অভিক হাসতে থাকে। এদিকে মিস্টার সেন আর এবার মা বাবা যখন বসে গল্প করছিল তখন এবার মা বাবা মিস্টার সেনের পরিবার সম্পর্কে জানতে চান। মিস্টার সেন তখন বলে, অভিকের গ্র্যান্ডমা অনেক আগেই মারা গেছে, তারপর আমি আর বিয়ে করিনি। অভিককে মানুষ করা আর কাজ নিয়ে সময়টা কেটে গেছে। মিস্টার সেন আরো বলেন, আমি আমার জীবনের কষ্টের দিনগুলো পেছনে ফেলে এসেছি, তাই সামনের দিনগুলো
আমি খুব ভালোভাবে কাটাতে চাই, জীবনকে এনজয় করতে চাই। আমি প্রথম জীবনে যখন আমার বয়স কম ছিল তখন অকিলা নামে একটা মেয়েকে খুব ভালোবাসতাম। সে আমার জীবন থেকে হারিয়ে গেছে, তাই আমি আবার তাকে খুঁজে আমার জীবনে ফিরিয়ে আনতে চাই। কিন্তু আমি জানি না এটা সম্ভব হবে কিনা, তবে এটা সত্য, আমি তাকে অনেক ভালোবাসতাম। এদিকে অভিক তার দাদুর এই ভালোবাসার সম্পর্কে আগে থেকে জানতো, তাই সে এবাকে বলে আমি আমার দাদুর সঙ্গে অকিলাকে খোঁজার জন্য যেতে চাই। আর এই অকিলাকে খুঁজতে কিন্তু 1 বছর 2 বছর লেগে যেতে পারে। এবার সবকিছু শুনে অভিককে সাপোর্ট করে আর বলে তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব, আর আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব তোমরা যাতে তাকে খুঁজে পাও। এই কথা শুনে অভিক এবাকে জড়িয়ে ধরে। এদিকে এবার বাবা মা এই কথা জানতে পেরে অভিককে বলে এবার তোমার গার্লফ্রেন্ড কিংবা বেস্ট ফ্রেন্ড যাই হোক না কেন তাকে তুমি কখনো কষ্ট দিও না, কথা দাও। এই কথা শুনে অভিক এবার বাবা মাকে কথা দেয় যে সে এবাকে কখনো কষ্ট দিবে না। এরপর অভিক এবার সঙ্গে দেখা করতে আসে, কারণ সামার শেষ হয়ে এসেছে আর এখন তাদের চলে যাওয়ার সময় হয়ে এসেছে। আজ বিদায় বেলায় এবার খুব মন খারাপ, সে খুব কাঁদছিল। অভিক তখন বলে আমি তোমাকে ভিডিও কল করব আর ফোনে তোমার সঙ্গে সব সময় চ্যাট করব। এরপরও এবার মন ভালো হয় না, তাই অভিক তাকে হাসানোর জন্য বিভিন্ন ভাবে অঙ্গভঙ্গি করে। সে তার মুখটাকে ফানি করার চেষ্টা করে, এমনকি এবার মন ভালো করার জন্য অভিক গানও গায়। এটা দেখে এবা হেসে ফেলে। পরদিন এবার তার বাবা মাকে সাহায্য করার জন্য ফিউনারেলে যায়, আর সেখানে গিয়ে সে বডিটা কফিনের ব্যবস্থা করার সময় এবার অনেক কাজ ছিল, কারণ রিসেন্টলি অভিক তাকে ছেড়ে চলে গেছে আর সে তাকে খুব মিস করছিল। তাই সে তার স্মৃতিগুলো মনে করে খুব কান্না করছিল। তখন সেখানে ফিউনারেলে আসা আত্মীয় স্বজন এবাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের রিলেটিভস এর মৃত্যুতে এবা কাঁদছে কেন, মানে নিতান্ত অপরিচিত মানুষের জন্য সে কেন কাঁদছে। আসলে সবাই ভাবছিল এখানে যার মৃত্যু হয়েছে এবার তার মৃত্যুতে কাঁদছে, কিন্তু সে যে সম্পূর্ণ অন্য একটি কারণে কাঁদছে সেটা তারা জানে না। যাই হোক, তখন এবার বাবা সবাইকে বলে সরি, ও অন্য একটা কারণে কাঁদছে। এরপর সে এবাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তাকে বোঝাতে থাকে যে তুমি যখন তোমার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তখন অভিকের জন্য তোমার এত মন খারাপ হবে না, আর তাকে নিয়ে তুমি কেন শুধু শুধু মন খারাপ করছো। সে তো সামনের বছর সামার ভ্যাকেশনে আবার তোমার কাছে ফিরে আসবে, তুমি আবার তাকে দেখবে, তার সঙ্গে হাসবে, শুধু শুধু মন খারাপ করো না। এর কিছুদিন পরে এবার কলেজ শুরু হয়ে যায় আর সে তার পড়াশোনায় এবং কলেজের ফ্রেন্ড নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে যাতে সে এর মধ্যে অভিককে ভুলে থাকতে পারে। এদিকে অভিক মিস্টার সেনের সাথে অকিলাকে খুঁজতে থাকে। তাকে খোঁজার জন্য অভিক আর মিস্টার সেনকে বিভিন্ন দেশে যেতে হয়। এসব কিছুতে তাকে অনেক ব্যস্ত সময় পার করতে হচ্ছিল, কিন্তু এত কিছুর মাঝেও অভিক সব সময় এবার সঙ্গে ভিডিও কল কিংবা ফোনে কানেক্ট থাকার চেষ্টা করে। সে তার সঙ্গে সারা রাত ফোনে কথা বলে। তাদের একে অপরের সঙ্গে কথা বলতে বলতে সারা রাত শেষ হয়ে যায়, অথচ তাদের কথা শেষ হয় না। আর অভিক তাকে ওখানকার সব আপডেট দেয়। ওদিকে এবার তার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এবার যখন ইন্টারন্যাশনাল স্টাডিজ চলছিল তখন অ্যাডিন নামের ছেলেটার সঙ্গে এবার আবার দেখা হয়। এই অ্যাডিনের সঙ্গে কিন্তু অ্যাডমিশনের সময় এবার আগে একবার দেখা হয়েছিল। এরপর তারা একে অপরকে চিনতে পারে এবং একে অপরের সাথে অনেক গল্প করতে থাকে। এভাবে তারা দুজন একে অপরের ভালো বন্ধু হয়ে যায়। যদিও ছেলে এবং মেয়ে কখনো শুধুমাত্র বন্ধু হতে পারে না, কিন্তু তাদের ভেতর শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কিছুই ছিল না। এর কারণটা একটু পরে জানতে পারবেন। অপরদিকে অভিক মাঝরাতেও এবাকে কল করে। এবা খুশি মনে কল করে। আজকেও তারা একে অপরের সাথে সারা রাত ধরে ফোনে কথা বলে। একটা সময় এবা খুব হতাশ হয়ে যায়, কারণ মোবাইল টাইমে কথা বলতে বলতে তাদের 3 বছর কেটে গেছে। এবা এভাবে কথা বলতে বলতে এখন ক্লান্ত হয়ে পড়েছে, কারণ সে আজও জানে না তাদের সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডের বাইরে আর সামনের দিকে আগাবে কিনা। কারণ মনে মনে তারা দুজন একে অপরকে পছন্দ করলেও কেউ কাউকে নিজেদের ভালোবাসার কথা এখনো প্রকাশ করেনি। এজন্য এবা অভিকের সঙ্গে কথা বলে ঠিকই, কিন্তু আগের মতো আগ্রহ দেখায় না। এদিকে অভিক আর মিস্টার সেন অবশেষে অকিলার ঠিকানা খুঁজে পায়। তারা দুজন খুব খুশি, তাই তারা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ করতে থাকে। অপরদিকে ফিলিপাইনে এবা একটা আর্ট এক্সিবিশনে পার্টিসিপেট করে। সেখানে অ্যাডেনের বাবা মায়ের সঙ্গে এবার দেখা হয়। তারা দুই পরিবার একে অপরের সাথে পরিচিত হয়ে নেয়। সেখানে অ্যাডেনের বোন তাদের দুই পরিবারের একটা ছবি উঠিয়ে রাখে। ছবি ওঠানোর সময় অ্যাডেন এবার খুব কাছে চলে আসে। এখানে এক্সিবিশনের মেম্বারদের এবার আর্ট খুব ভালো লাগে, তাই তারা জাপানের ওয়ার্কশপের জন্য তাকে স্কলারশিপ দেয়। আর এত বড় একটা সুযোগ পেয়ে সে অনেক খুশি হয়। পরদিন অভিক এবাকে ফোন করে এবং বলে আমরা অকিলাকে খুঁজে পেয়েছি, অকিলা এখন জাপানে রয়েছে। এই কথা শুনে এবা বলে জাপান? এবা বলে জাপানে যাওয়ার জন্য আমাকে স্কলারশিপ দিয়েছে, তাহলে তো তোমাদের সাথে জাপানে আবার দেখা হয়ে যাবে, তাই না? এই কথা শুনে অভিক অনেক খুশি হয়। সে বলে ফাইনালি আমরা এত বছর পরে একসঙ্গে দেখা করতে পারবো। তো তুমি আমার থেকে দেখা করার সময় কি কি গিফট চাও বলো। অপর পাশ থেকে তখন সে সকল দ্বিধা দ্বন্দ্ব উপেক্ষা করে বলে ফেলে আমি শুধু তোমাকে দেখতে চাই। তো এখানেই এই ড্রামাটার প্রথম পার্ট শেষ হয়। দ্বিতীয় পার্টে আমরা দেখবো শেষ পর্যন্ত অভিক এবং এবার অপ্রকাশিত ভালোবাসার মোড় কোন দিকে যায়। অভিক এবং এবা তারা দুজনের ভালোবাসাটা একে অপরের কাছে প্রকাশ করতে পারবে নাকি তাদের ভালোবাসাটা মাঝপথে সমাপ্ত হবে, এটা জানার জন্য আমাদেরকে দ্বিতীয় পার্টে যেতে হবে।